বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। নমস্কার, আপনারা শুনছেন দ্য ডার্ক আওয়ার টেলস। আজ থেকে শুরু হবে 15 মিনিট ক্লাসিক্স, যেখানে আপনারা শুনতে পাবেন বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ধারাবাহিকভাবে। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। শুনতে থাকুন শ্রীকান্তের প্রথম পর্ব। আমার এই ভবঘুরে জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে এর একটা অধ্যায় বলতে বসে আজ কত কথাই না মনে পড়ছে। ছেলেবেলা থেকে এমন করেই তো বুড়ো হলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে একটানা ছি ছি শুনতে শুনতে নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। কিন্তু কি করে যে জীবনের প্রভাতে এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হয়ে গিয়েছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃত বিস্মৃত কাহিনীর মালা গাঁথতে বসে হঠাৎ যেন সন্দেহ হয়, এই ছিছিটা যত বড় করে সবাই দেখিয়েছে হয়তো ঠিক তত বড় ছিল না। মনে হচ্ছে হয়তো ভগবান যাকে তার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেয়, তাকে ভালো ছেলে হয়ে এক্সামিন পাশ করার সুবিধে দেন না। গাড়ি পালকি চড়ে বহু লোক লস্কর নিয়ে ভ্রমণ করে তাকে কাহিনী নাম দিয়ে ছাপাবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাকে কিছুটা দেন, কিন্তু বিষয়ী লোকরা তাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাদের এমনই অসঙ্গত, খাপছাড়া এবং দেখবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এতই বেয়ারা হয়ে ওঠে যে তার বর্ণনা করতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হেসেই খুন হবেন। তারপর সেই মন্দ ছেলেটি যে কেমন করে অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হয়ে ধাক্কা খেয়ে ঠুকুর খেয়ে অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলে কোথায় যে সরে পড়ে, সুদীর্ঘ দিন তার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। অতএব এ সকলও থাক, যা বলতে বসেছি তাই বলি, কিন্তু বললেই তো আর বলা হয় না। ভ্রমণ করা এক, আর সেটা প্রকাশ করা আর। যার দুটো পা আছে সেই ভ্রমণ করতে পারে, কিন্তু হাত দুটো থাকলেই তো আর লেখা যায় না, সে ভারী শক্ত। তাছাড়া মুশকিল হলো এই যে ভগবান আমার মধ্যে কল্পনা কবিত্বের বাষ্পটুকুও দেননি। এই দুটো পোড়া চোখ দিয়ে আমি যা কিছু দেখি ঠিক তাই দেখি, গাছকে ঠিক গাছই দেখি, পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি। জলের দিকে চেয়ে জলকে জল ছাড়া আর কিছু মনে হয় না। আকাশের দিকে চোখ তুলে রেখে ঘাড়ে ব্যথা করে ফেলেছি, কিন্তু যে মেঘ সেই মেঘ। কারো নিবিড় এলোকেশের রাশি তো চুলে যাক, একগাছি চুলের সন্ধানও কোনোদিন তার মধ্যে খুঁজে পাইনি। চাঁদের দিকে চেয়ে চেয়ে চোখ ঠিকরে গেছে, কিন্তু কারো মুখটুকু কোনোদিনও দেখতে পাইনি। এমন করে ভগবান যাকে বিড়ম্বিত করেছেন, তার দ্বারা কবিত্ব সৃষ্টি করা তো চলে না। চলে শুধু সত্য কথা সোজা করে বলা। অতএব আমি তাই করব, কিন্তু কি করে ভবঘুরে হয়ে পড়লাম সে কথা বলতে গেলে প্রভাত জীবনে কে এই নেশায় মাতিয়ে দিয়েছিল
তার একটু পরিচয় দেওয়া আবশ্যক। তার নাম ইন্দ্রনাথ। আমাদের প্রথম আলাপ একটা ফুটবল ম্যাচে। আজ সে বেঁচে আছে কিনা জানি না। আর বহু বছর আগে একদিন অতি প্রত্যুষে ঘর বাড়ি বিষয়ে আশয় আত্মীয় স্বজন সমস্ত ত্যাগ করে সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করে চলে গেল, আর কখনো ফিরে আসিল না। সে দিনটা কি মনেই না পড়ে। স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। সন্ধ্যা হয় হয়, মগ্ন হয়ে দেখছি, আনন্দের সীমা নেই। হঠাৎ কি একরকম যেন বিহ্বল হয়ে গেলাম মিনিট দুই তিন। ইতিমধ্যে কে যে কোথায় অন্তর্ধান হয়ে গেল ঠাহর করতে পারলাম না। ঠাহর পেলাম ভালো করে তখন, যখন পিঠের উপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ করে ভাঙল। আরো গোটা দুই তিন মাথার উপর। 5-7 জন মুসলমান ছোকরা তখন চারিদিকে ব্যূহ রচনা করেছে। পালাবার একটুও জায়গা নেই। আরো একটা ছাতির বাঁট, আরো একটা। ঠিক এই মুহূর্তে যে মানুষটি বাইরে থেকে বিদ্যুৎ গতিতে এই ব্যূহ ভেদ করে আমাকে আগলে দাঁড়ালো, সেই ইন্দ্রনাথ। ছেলেটি কালো, তার বাঁশির মতো নাক, প্রশস্ত সুডোল কপাল, 2-4টে বসন্তের দাগ। মাথায় আমার মতোই, কিন্তু বয়সে কিছু বড়। বলল, ভয় কি? ঠিক আমার পিছনে পিছনে বেরিয়ে এসো, ভয় নেই। মিনিট দুয়ের মধ্যে তার পিঠ ঘেঁষে বাইরে এলাম। ইন্দ্র বিনা আড়ম্বরে বলল, পালা! তুমি? তুই পালা না, গাধা কোথাকার! ছেলেবেলায় কে না মারপিট করেছে, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে আমরা। মাস 2-3 হলো লেখাপড়ার জন্য পিসিমার বাড়ি এসেছি। এর মধ্যে দল বেঁধে মারামারি তো করিনি। এমন আস্ত দুটো ছাতার বাঁট পিঠের ওপরে কোনোদিন ভাঙেওনি। তখন একা পালাতে পারলাম। ইন্দ্র একবার আমার মুখের দিকে চেয়ে বলল, তবে কি দাঁড়িয়ে মার খাবি নাকি? ওই ওই দিক থেকে ওরা আসছে। আচ্ছা আচ্ছা, তবে খুব কষে দৌড়ো দৌড়ো। এই কাজটা বরাবর খুব পারি। বড় রাস্তার উপরে এসে যখন পৌঁছনো গেল, তখন সন্ধ্যা হয়ে গেছে। দোকানে দোকানে আলো জ্বলে উঠেছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের উপর এখানে একটা আর ওইখানে একটা জ্বালা হয়ে গেছে। চোখের জোর থাকলে একটার কাছে দাঁড়িয়ে আর একটা দেখা যায় না তা নয়, আততীয়র শঙ্কা আর নেই। ইন্দ্র অতি সহজে স্বাভাবিক গলায় বলল, আমার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্য সে একটুও হাঁপায়নি। এতক্ষণ যেন কিছুই হয়নি, মারেনি, মার খায়নি, ছুটে আসেওনি, না কিচ্ছু নয়। এমনি জিজ্ঞেস করলো, তোর নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত? আচ্ছা। আচ্ছা বলে সে তার জামার পকেট থেকে এক মুঠো শুকনো পাতা বের করে কতকটা নিজের মুখে পুড়ে দিয়ে কতকটা আমার হাতে দিয়ে বলল, বেটাদের খুব ঠকেছি। চিব কি এ? সিদ্ধি। সিদ্ধি? এ আমি খাইনি। খাস নে? এ কোথাকার গাধা রে? বেশ নেশা হবে। চিবু চিবু, চিবি গিলে ফেল। নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি না, তাই ঘাড় নেড়ে ফিরিয়ে দিলাম। সে সেটাও নিজের মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেলল।
তারপর বলল, আচ্ছা, তাহলে সিগারেট খা। বলে আর একটা পকেট থেকে গোটা 2 সিগারেট আর দেশলাই বের করে আনলো। একটা আমার হাতে দিয়ে অপরটা নিজে ধরালো। তারপর 2 হাত উপরে জড়ো করে সিগারেটটাকে কলকের মতো টানতে লাগলো। বাপরে, সে কি টান! এক টানে সিগারেটের আগুন মাথা থেকে নিচে নেমে আসলো। চারিদিকে লোক। আমি খুব ভয় পেয়ে গেলাম। সভয়ে প্রশ্ন করলাম, চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে? ফেললেই বা, সবাই জানে। বলে স্বচ্ছন্দে টানতে টানতে রাস্তার মোড়ে ফিরে আমার মনে একটা প্রগাঢ় ছাপ দিয়ে অন্যদিকে চলে গেল। আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়ছে। শুধু এইটাই মনে করতে পারছি না, ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবেসেছিলাম, কিংবা তার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাকে মনে মনে ঘৃণা করেছিলাম। তারপর মাসখানেক গেছে। সেদিনের রাত্রিটা যেমন গরম তেমন অন্ধকার। কোথাও গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। ছাদের উপর সবাই শুয়েছিলাম। 12টা বাজে, তাও কারোর চোখে ঘুম নেই। হঠাৎ কি মধুর বাঁশির স্বর কানে এলো। সহজ রামপ্রসাদী সুর, কতই তো শুনেছি, কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করে দিতে পারে তা জানতাম না। বাড়ির পূর্ব দক্ষিণ কোণে প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, ভাগের বাগান, তাই কেউ খোঁজ খবর নিত না। পুরোটাই নিবিড় জঙ্গলে পরিণত হয়েছে। গরু বাছুর যাতায়াতে সেই বনের মধ্যে একটা সরু পথ ছিল। মনে হলো সেই বনু পথেই বাঁশির সুর ক্রমশ কাছে আসছে। পিসিমা উঠে বসে তার বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, হারে নবীন, বাঁশি বাজায় কে? রায়দের ইন্দ্র নাকি? পিসিমাই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটার কথা মনে করে মনে হয় শিউরে উঠলেন। ভীত কণ্ঠে প্রশ্ন করলেন, ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি? আচ্ছা, ওর মা কি বারণ করে না? গোসাই বাগানে কত লোক যে সাপের কামড়ে মরেছে তার সংখ্যা নেই। আচ্ছা, ও জঙ্গলে এত রাত্রিরে ছোঁড়াটা কেন? বরদাই একটু হেসে বলল, আর কেন, ও পাড়া থেকে এ পাড়ায় আসারই সোজা পথ। যার ভয় নেই, প্রাণের মায়া নেই, সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা? ওর শিগগির আশা নিয়ে দরকার। তার সে পথে নদী নালাই থাক আর সাপ খোপ বাঘ ভাল্লুকি থাক। ধন্যি ছেলে। পিসিমা একটা নিঃশ্বাস ফেলে চুপ করলেন। বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হয়ে আবার ধীরে ধীরে অস্পষ্ট হয়ে দূরে মিলিয়ে গেল। এই সেই ইন্দ্রনাথ। সেদিন ভেবেছিলাম, যদি অতখানি জোর এবং এমন করে মারামারি করতে পারতাম। আর আজ রাতে যতক্ষণ না ঘুম এলো ততক্ষণ শুধু কামনা করতে লাগলাম, যদি অমন করে বাঁশি বাজাতে পারতাম। কিন্তু কেমন করে ভাব করি, সে যে আমার অনেক উঁচু। তখন স্কুলেও সে আর পড়ে না। শুনেছিলাম হেডমাস্টার অবিচার করে তার মাথায় গাধার টুপি দেবার আয়োজন করেছিল। তখন সে মর্মাহত হয়ে হঠাৎ হেডমাস্টারের পিঠের উপর কি একটা করে ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙিয়ে বাড়ি চলে এসেছিল। আর যায়নি। অনেকদিন পর তার মুখেই শুনেছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত। হিন্দুস্তানি পণ্ডিতজি ক্লাসের মধ্যেই ঘুম দিতেন। এমনই এক সময়ে তার
টিকিটি কাঁচি দিয়ে কেটে ছোট করে দিয়েছিল মাত্র। বিশেষ কিছু অনিষ্ট হয়নি, কারণ পণ্ডিতজি বাড়ি গিয়ে তার নিজের টিকিটি তার নিজের চাপকানের পকেটেই ফিরে পেয়েছিলেন, খোয়া যায়নি। তাও পণ্ডিতের রাগ পড়েনি এবং হেডমাস্টারের কাছে নালিশ করেছিলেন। সে কথা আজ পর্যন্ত ইন্দ্র বুঝতে পারেনি। সেটা পারেনি, কিন্তু এটা সে ঠিকই বুঝেছিল যে স্কুল থেকে রেলিং ডিঙিয়ে বাড়ি আসার পথ প্রস্তুত করে নিলে সেখানে ফিরে যাওয়ার পথ গেটের ভিতর দিয়ে প্রায়ই খোলা থাকে না। কিন্তু খোলা ছিল কি না ছিল এ দেখবার শখও আদেও তার ছিল না। এমনকি মাথার উপর 10-20 জন অভিভাবক থাকা সত্ত্বেও কোনো মতেই তার মুখ বিদ্যালয়ের অভিমুখে ফেরাতে সক্ষম হলো না। ইন্দ্র কলম ফেলে দিয়ে নৌকার দাঁড় হাতে তুলল। তখন থেকে সে সারাদিন গঙ্গায় নৌকার উপর। হঠাৎ হয়তো একদিন সে পশ্চিমের গঙ্গার একটানা স্রোতে পানসি ভাসিয়ে দিল, হাল ধরে চুপ করে বসে রইল। 10-15 দিন তার কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। এমনি একদিন উদ্দেশ্যবিহীন ভেসে যাওয়ার মুখে তার সঙ্গে আমার একান্ত বাঞ্ছিত মিলনের গ্রন্থি সুদৃঢ় হবার অবকাশ ঘটেছিল। তাই এত কথা আমার বলা। কিন্তু যারা আমাকে জানে তারা আমাকে বলবে, তোমার তো এই কাজ সাজেনি বাপু। গরিবের ছেলে, লেখাপড়া শিখতে গ্রাম ছেড়ে পরের বাড়িতে এসেছিলে, তার সাথে তুমি মিশলেই বা কেন? আর মেশার জন্য এত ব্যাকুল হইলেই বা কেন? তা না হলে আজ তোমার থাক থাক, আর বলে কাজ নেই। সহস্র লোক এই কথা আমাকে 1,00,000 বার বলেছে। নিজেকে এ প্রশ্ন আমি 1,000,000 বার করেছি, কিন্তু সব মিছে। কেন যে এ জবাব তোমরাও দিতে পারবে না। আর না হলে আমি যে কি হতে পারতাম সেই প্রশ্নের সমাধানও কেউ তোমরা করতে পারবে না। যিনি সব জানেন তিনি শুধু বলে দিতে পারেন কেন এত লোক ছেড়ে সে একটা হতভাগার প্রতি আমার সমস্ত মন প্রাণ পড়ে থাকত, এবং কেন সেই মন্দের সঙ্গে মিলবার জন্যই আমার দেহের প্রতিটি কণা পর্যন্ত উন্মুক্ত হয়ে উঠেছিল। শেষ হলো আমাদের আজকের পর্ব। আপনাদেরকে জানিয়ে রাখি, এই 15 মিনিটস ক্লাস 6 চলবে ধারাবাহিকভাবে, এবং আমাদের যে আলাদা ভৌতিক, গোয়েন্দা, হরর জনরার গল্পগুলি থাকে সেগুলি আসবে প্রতি সোমবার। তাহলে আরও গল্প, আরও রহস্য, আরও ভয়, এবং সব শুনতে হলে টিউন ইন করতেই হবে দি ডার্ক আওয়ার টেলস চ্যানেলে।